আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের ১১তম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিয়ে যাত্রা শুরু নতুন সরকারের। তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের নবীন প্রবীণের মিশেলে মন্ত্রিসভায় চমক। এলজিআরডি ফখরুল, অর্থ আমির খসরু, পররাষ্ট্র খলিল, স্বরাষ্ট্র সালাউদ্দিন ও তথ্যে জহির উদ্দিন স্বপন। এমপি হিসেবে শপথ নিলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। নেবেন না শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট। বিরোধী দলীয় নেতা জামায়াত আমির শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান বর্জন। বিদায় নিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত, জানালেন বিদায়ী উপদেষ্টারা। এবং রমজানকে সামনে রেখে সারা দেশে টিসিবির সাশ্রয়ী মূল্যে ট্রাক সেল কার্যক্রম শুরু। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে পণ্যের দাম কম, খুচরা বাজারে উচ্চ মূল্য। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের নেতৃত্বে অভিষেক হল জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্মের। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিজয়ী সংসদ সদস্য, বিদেশি মেহমান, বিদায়ী অন্তর্বর্তী সরকারের সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিকে আড়ম্বর পরিবেশে হয় শপথ গ্রহণ করে নতুন মন্ত্রিসভা। নানা চড়াই উৎরাই পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়া বিএনপি সরকারের। শপথ অনুষ্ঠানে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। চিরাচরিত রীতি ভেঙে খোলা আকাশের নিচে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান। এক বুক স্বপ্ন আর পাহাড় সম প্রত্যাশার চাপ নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার পরন্ত বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। স্ত্রী, কন্যা সহ পরিবারের সদস্য, স্বজন, দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের উপস্থিতিতে দেশের সরকার প্রধানের গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন তারেক রহমান। সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। এর মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিচালনায় যাত্রা শুরু হলো জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া পরিবারের দ্বিতীয় প্রজন্মের। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নতুন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তিরা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন, শুভকামনা জানান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর অনন্য ইতিহাস গড়ে সন্তান তারেক রহমান নিলেন লাল সবুজের বাংলাদেশের ২০ কোটি মানুষের দায়িত্ব।
90 দশকের শুরুতে তারেক রহমানের রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেকের পর তৃণমূল প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে দলকে দৃঢ় সাংগঠনিক ভিত্তি এনে দেন তিনি। তারেক রহমানের ব্যক্তি ও রাজনৈতিক জীবন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে 2007 সালে 1/11-এর পট পরিবর্তনের মধ্য দিয়ে। মামলা, অবর্ণনীয় শারীরিক নির্যাতনে গুরুতর অসুস্থতা নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে ছোট ভাইয়ের মৃত্যু, মা বেগম খালেদা জিয়াকে হাস্যকর অভিযোগে কারারুদ্ধ করা, দলের 50 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, নির্যাতন, গুম, খুনসহ রাষ্ট্রীয় নির্যাতনের মধ্যেও দলকে ঐক্যবদ্ধ রাখেন তারেক রহমান। 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন সফল করতে অসামান্য ভূমিকা ছিল তারেক রহমানের। গেল বছরের 25 ডিসেম্বর দেশে ফেরার পর মা বেগম খালেদা জিয়াকে হারান তিনি। মা হারানোর শোককে শক্তিতে পরিণত করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলকে নেতৃত্ব দেন তারেক রহমান। তার ম্যাজিক্যাল নেতৃত্বেই জাতীয় নির্বাচনে 2/3 আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করল বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু হলো গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের। পাহাড়সম চ্যালেঞ্জ মাথা নিয়ে যাত্রা শুরু করলেন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার। ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বেকারত্ব নিরসন, এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার উপরই নির্ভর করবে তারেক রহমান সরকারের সাফল্য ব্যর্থতা। এই চ্যালেঞ্জে তারেক রহমান কতটা সফল হবেন সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে ভবিষ্যতেই। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। হাজারো শহীদের রক্তের ঋণ আর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন শপথ নেওয়া নতুন মন্ত্রিসভার সদস্যরা। তারা বলেন, নতুন সংসদ গণমানুষের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের রাজনীতি হবে সংসদ কেন্দ্রিক। গণমানুষের ভোটে আসা প্রতিনিধিরা সব সময় জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই হবে বিএনপি সরকারের লক্ষ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার পর একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ। তাই রীতি ভেঙে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থানের নানা স্মৃতি বিজড়িত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে তৈরি হয় আবেগঘন পরিবেশ। প্রধানমন্ত্রীর শপথের পর শপথ নেন মন্ত্রিসভার 25 জন মন্ত্রী। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হাফিজউদ্দিন আহমদ। পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন টেকনোক্রেট কোটায় সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয় পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তথ্য মন্ত্রণালয় জহিরুদ্দিন স্বপন। আইন মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান। শিক্ষা মন্ত্রণালয় এহসানুল হক মিলন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পেয়েছেন শেখ রবিউল আলম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে। এর মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পারবো। একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে পাবো। মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, চলতে পারবে এবং বাংলাদেশের একটি সরকার হবে এবং একটি সংসদ হবে, একটি সরকার হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা এই দায়িত্বের বোঝা যাতে বহন করতে পারি সেজন্য আমরা সহযোগিতা চাইব সকলে। এই জাতির ঐক্যটাকে ধরে রেখে এই ঐক্যকে শক্তিতে পরিণত করে, যেটা গণতান্ত্রিক সংগ্রামে হয়েছিল ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, এই ঐক্যকে শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শপথ নেওয়া 24 জন প্রতিমন্ত্রীর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। বাণিজ্য মন্ত্রণালয় শরীফুল আলম।
পররাষ্ট্র মন্ত্রণালয় শামা ওবায়েদ, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, ভূমি মন্ত্রণালয় ব্যারিস্টার কায়সার কামাল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমিনুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হাবিবুর রশিদ হাবিব, অর্থ মন্ত্রণালয় জুনায়েদ সাকি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইশরাক হোসেন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত এবং এই পুরো সংসদ শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে তাদের সর্বাত্মক চেষ্টা করবেন। মন্ত্রিত্ব একটা দায়িত্ব যেহেতু উনি দিয়েছেন, নিশ্চয়ই অনেক কিছু চিন্তা করে দিয়েছেন। আমরা সবাই ওনার নেতৃত্বে আস্থা রাখি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া দায়িত্ব পালনে ঐক্য ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পাহাড় সমান প্রত্যাশার চাপ নিয়ে যাত্রা শুরু করলো তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা। যাত্রা শুরু হলো নতুন বাংলাদেশের। এখন এই পরিবর্তনের বাংলাদেশ গড়ার অঙ্গীকার আর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হতে পারে বিএনপি, এটাই দেখার অপেক্ষা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, সংসদ ভবন, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপি এবং শরিক দলের 212 জন সংসদ সদস্য। জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিতদের শপথ পাঠ করান CCAMM নাসির উদ্দিন। পরে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। দলের নির্বাচিত সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট নেবেন না বলে জানায় বিএনপি। এ সময় ডাক্তার জুবাইদা রহমান, জাইমা রহমান, জিয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, সকল ষড়যন্ত্র এবং নানা জল্পনা কল্পনাকে ধুলোয় মিশিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় সংসদে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি সকালে বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ বাক্য পাঠ করেন বিএনপি জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় সংসদীয় দলের সিদ্ধান্তে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান। শপথ নিয়ে প্রতিক্রিয়ায় বিএনপির শীর্ষ নেতা এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেন, এই সংসদ দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। দায়বদ্ধ জবাবদিহি সরকারের অভাবে আমরা বিগত দিনে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা যাতে আগামী দিনে না হয় আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এত রক্তক্ষয়ী সংঘর্ষ, এত ত্যাগ, এত তিতিক্ষার বিনিময়ে আমরা এই সংসদে আসতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা এই সংসদে বসে বাংলাদেশে যে ড্যামেজটা হয়েছে বিগত দিনে, সেই ড্যামেজটা পূরণ করে দেশবাসীকে স্বাচ্ছন্দ্যের মুখ দেখাবো আমরা। এটা রাষ্ট্রীয় ক্ষমতা নয়, রাষ্ট্রীয় দায়িত্ব। আমরা এই দায়িত্বের বোঝা যাতে বহন করতে পারি, সেজন্য আমরা সহযোগিতা চাইব সকলের। এই ঐক্যকে শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইচ্ছিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। এর আগে শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন বিএনপি এবং শরিক দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা। জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের নির্বাচিত করে, তার প্রতিফলন ঘটানোর কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এই দায়িত্ব যেটা দিয়েছে জনগণ, আমরা যথার্থ মর্যাদার সাথে পালন করার চেষ্টা করব। বিএনপি এবং শরিক দলের নির্বাচিত সংসদ সদস্যরা নিজস্ব শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট নেবে না বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারা বলছেন, যাদের ম্যান্ডেট নিয়ে সংসদে এসেছেন তাদেরকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন তারা। এছাড়া দেশের সুরক্ষা এবং সার্বিক উন্নতি, পাশাপাশি গণতন্ত্র রক্ষায় আপোষহীনভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন নবনির্বাচিত সংসদ সদস্যরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এমপি হিসেবে শপথ নিলেন জামাত, এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। এদিকে বিএনপি সংবিধান সংস্কারের শপথ না নেয়ার প্রতিবাদে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যাননি জামাত, এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, উপনেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও মাওলানা রফিকুল ইসলাম খান পালন করবেন হুইপের দায়িত্ব।
খায়রুল ইসলামের রিপোর্ট। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথের মধ্য দিয়ে সংসদের ইতিহাসে যুক্ত হল নতুন এক অধ্যায়। আমি বাংলাদেশের প্রতি 11 দলীয় নির্বাচনী ঐক্য প্রধান বিরোধী দল হিসেবে সংসদকে পরিণত করতে চান শক্তিশালী গণতান্ত্রিক মঞ্চে, যেখানে অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত হবে নির্ভীক কণ্ঠ আর জবাবদিহির মুখোমুখি দাঁড়াবে ক্ষমতা। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এদিকে এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কারের শপথ নেননি বিএনপির জনপ্রতিনিধিরা। বিএনপির এ ধরনের ভূমিকা জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যাত্রাতেই তো একটা হোঁচট খাওয়া হলো। আমরা এখন বলবো বিএনপির পরবর্তীতে যে স্ট্যান্ড আছে এটা নিয়ে আমরা বলবো সংস্কারের প্রতি শপথ না নেওয়া আমরা মনে করি এটা সংস্কারকে অবহেলা করছে। জনতার রায়ে নির্বাচিত প্রতিনিধিরা কেবল সংসদ সদস্য নন, তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যয়ী সৈনিক হিসেবে কাজ করবে বলেও জানান জামায়াতের নেতারা। একটা মানবিক বাংলাদেশ চাই, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে সকল নাগরিকের মৌলিক অধিকার পূরণ হবে। আমরা জনগণের অধিকার আদায়ের জন্য যৌক্তিক এবং অর্থবহ বিষয় নিয়ে সংসদে এবং রাজপথে উভয় ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালন করব। এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, উপনেতা ডাক্তার তাহের আর বিরোধী দল থেকে চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর মাওলানা রফিকুল ইসলাম পালন করবেন হুইপের দায়িত্ব। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নতুন সরকারের যাত্রায় নির্ভর বিদায়ী সরকারের উপদেষ্টারা। তারা বলছেন কিছু অপূর্ণতা থাকলেও সুষ্ঠু নির্বাচন আয়োজনই তাদের বড় অর্জন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিদের শপথ না নেওয়াকে রাজনৈতিক সিদ্ধান্ত বলছেন বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাবেক উপদেষ্টাদের আশা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করেই দেশ পরিচালনা করবে নতুন সরকার। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ফাগুনের ঝলমলে বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে যাত্রা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের। শপথ নেয়ার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের সাথে সাথে বিদায় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের। বিদায় বেলায় অনেকের সাথে কুশল বিনিময় করছিলেন বিদায়ী প্রধান উপদেষ্টা, চোখে মুখে নির্ভার হাসি। ভারিন হয়ে খোশ আমেজে দেখা গেছে উপদেষ্টাদেরও। বলছিলেন ভালো নির্বাচন আয়োজনই বড় সফলতা, তবে আছে অনেক অতৃপ্তিও। ল তৈরি করেছি, লেবার ল, তো সেটা সারা বিশ্বে এখন সমর্থিত হচ্ছে। এখন বাকিটা 1-1.5 বছরের উপরে ছিলাম, কি কাজ করেছি না করেছি আপনাদের মূল্যায়ন হবে, জনগণের মূল্যায়ন হবে। প্রথম কথা হচ্ছে ভার চলে গিয়েছে, সো উইচ ইজ আলহামদুলিল্লাহ ভেরি গুড। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া। দ্বিতীয় কথা হচ্ছে যে সাফল্য ব্যর্থতা আপনারা বিশ্লেষণ করবেন। সবচেয়ে বড় সফলতা তো এই নির্বাচনটাই, আর আমি মনে করি উল্লেখযোগ্য সফলতা আছে, আর অবশ্যই আমরা সব কাজ করতে পারিনি, সেটা করার কথাও না। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপির এমপিদের শপথ না নেয়াকে রাজনৈতিক সিদ্ধান্ত বলছেন সাবেক আইন উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নে এখনই সংশয় প্রকাশ করতে রাজি নয় সাবেক উপদেষ্টারা। এটা এখন পলিটিক্যাল ব্যাপার দাঁড়িয়েছে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব ম্যাচিওর, তারা আলোচনা করলে এটা সমাধান করতে পারবে, সমাধান করার কোনো ব্যাপার না। শপথ গ্রহণ করার জন্য এখন অনেক দিন বাকি আছে। আমরা তো অনেকগুলো কাজ শুরু করেছি, সেই কাজগুলো শেষ করার একটা ব্যাপার আছে, আর অনেকগুলো আছে নতুন আরও শুরু হবে, এবং যেহেতু তাদেরকে একটা নির্বাচনী ইশতেহারের আওতায় তাদের করতে হবে, জুলাই সনদকে মাথায় রাখতে হবে। তাদের আশা অন্তর্বর্তী সরকার সংস্কার ও উন্নয়নের যে ভিত্তি তৈরি করেছে সে পথ ধরে সমৃদ্ধ দেশ গড়বে নতুন সরকার। সব ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা বন্ধে সরকার ও বিরোধী দলকে একই সঙ্গে কাজ করার তাগিদ দেন সাবেক উপদেষ্টারা।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ইতিহাসের যে নতুন অধ্যায় শুরু হলো তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো সংসদ সদস্যদের শপথ আর মন্ত্রিপরিষদ গঠনের মধ্য দিয়ে। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়া না নেয়ার প্রশ্নে বিতর্কের মধ্যেই যাত্রা শুরু হলো নতুন সরকারের। আগামী দিনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারি দল ও বিরোধী দলের বোঝাপড়া কতটুকু থাকবে তার উপরে নির্ভর করছে রাজনীতি কতটা স্থিতিশীল থাকে না আরও সংকটময় হয়ে ওঠে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। কাঁধ থেকে দায়িত্বের ভার নামিয়ে বিদায় নিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও অর্জন আর অপূর্ণতার হিসাব এখন জনমতের পাল্লায়। বিপ্লবোত্তর বাংলাদেশকে পথ দেখাতে ছিল না কোনো কার্পণ্য, তবে প্রত্যাশা ও সফলতায় রয়েছে ব্যাপক ফারাক। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। গণ অভ্যুত্থানের রক্তকান্নার অশ্রু মুছে সাম্যের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। একটি নতুন স্বপ্নের সন্ধিক্ষণে দাঁড়িয়ে শুরুতেই সরকার দিয়েছিল স্থিতিশীলতা আর নিরাপত্তার অঙ্গীকার, ছিল সংস্কারের দৃঢ় প্রতিশ্রুতি এবং আস্থা ফিরিয়ে আনার প্রত্যয়। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার, এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। সময়ের স্রোতে সরকারের কিছু উদ্যোগ রেখাপাত করেছে ঠিকই, কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, জননিরাপত্তা নিশ্চিতে অপারগতা, বিদেশি বিনিয়োগ আকর্ষণে অসফলতা, ব্যাংকিং খাত শক্তিশালী করতে না পারা এবং অর্থ পাচার ঠেকাতে ব্যর্থতা 19 মাসের অন্তর্বর্তী সরকারকে ফেলেছে অস্বস্তিতে। বিশেষভাবে উল্লেখ করতে চাই, যখনই কোনো সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে তখনই দেশের রাজনৈতিক নেতৃত্ব আমাদের আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই পারস্পরিক দায়িত্ববোধ ও সংযমই দেশকে অস্থিরতার পথ থেকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। স্বৈরাচারের 16 বছরে এদেশের রাজনৈতিক নেতাকর্মীরা যে ভয়াবহ নিপীড়ন, মামলা হামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন তা আমাদের জাতির জন্য এক গভীর বেদনাদায়ক শিক্ষা। এই অভিজ্ঞতা আমাদের স্মরণ করিয়ে দেয় যাতে ভবিষ্যতে আর কখনো কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। দায়িত্ব নিয়ে 666 কোটি টাকার কর মওকুফ ও গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন সহ 26টি সুবিধা নিয়ে সমালোচনার মুখে সমাদর হারিয়েছেন বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে সীমিত সময়ে দীর্ঘমেয়াদী সংস্কারের বীজ বুনেছেন মোহাম্মদ ইউনূস। নতুন সরকার পরিচর্যার মাধ্যমে সেই বীজ থেকে সবার জন্য ন্যায়ের শীতল ছায়া দেয়া গাছ তৈরি করবে বলে আশা সবার। সবাইকে আহ্বান জানাই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে। এই আহ্বান জানিয়েই আমি অত্যন্ত আশাবাদের সঙ্গে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেশের শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, ছাত্রছাত্রী, নারী পুরুষ, নবীন প্রবীণ, আমার দায়িত্ব থেকে বিদায় নেবার এই প্রাক্কালে আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সরকারি গাড়ি, বাড়ি, চিকিৎসা সবই ফ্রি পাবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। মন্ত্রীরা মাসিক বেতন পাবেন 1,05,000 টাকা আর এমপিরা পাবেন 55,000 টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিরা সরকারের আরও কি কি সুবিধা পাবেন সেই খবর জানাচ্ছেন মাহবুব কবির জবল। মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত হেয়ার রোডে এতদিন উপদেষ্টারা থাকতেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ায় বেশিরভাগ বাসায় তারা ছেড়ে দিয়েছেন। এখন উঠবেন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। এজন্য 49টি বাসা প্রস্তুত করছে গৃহায়ন মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রী কোন বাসায় থাকবেন সেটি তিনিই নির্ধারণ করবেন। এসব বাসার পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন বিল সব ফ্রি। প্রতি বছর সাজসজ্জার জন্য মন্ত্রীরা 5 লাখ টাকা করে আর প্রতিমন্ত্রীরা 4 লাখ টাকা করে পাবেন। সরকারি বাসায় না থাকলে মাসে প্রত্যেক মন্ত্রী পাবেন 80,000 টাকা আর প্রতিমন্ত্রীরা 70,000 করে। 1973 সালের দ্য মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট অনুযায়ী মন্ত্রীরা প্রতি মাসে বেতন পাবেন 1,05,000 টাকা করে।
প্রতিমন্ত্রীরা ৯২,০০০ আর উপমন্ত্রীরা ৮৬,৫০০ টাকা করে, আর এমপিদের মাসিক বেতন ৫৫,০০০ টাকা। গাড়ির জ্বালানি বাবদ প্রত্যেক মন্ত্রী প্রতিমন্ত্রী দৈনিক পাবেন ১৮ লিটার তেল বা সমপরিমাণ টাকা। পরিবহন ভাতা মাসে ৭০,০০০ টাকা, আর নির্বাচনী এলাকায় যাতায়াতের জন্য মাসে ১২,৫০০ টাকা করে পাবেন। নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে ১৫,০০০ টাকা পাবেন প্রত্যেক এমপি। সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় মন্ত্রী ও এমপিদের দৈনিক ৫০০ থেকে $৭০০ দেয়া হবে। মন্ত্রী ও এমপিদের সম্মানী ভাতা মাসে ৫,০০০ টাকা, টেলিফোন ভাতা ৭,৮০০ টাকা, লন্ড্রি ভাতা ১,৫০০ টাকা, মাসিক ক্রোকারেজ টয়লেট্রিজ কেনার জন্য ৬,০০০ করে টাকা পাবেন। এছাড়াও আপ্যায়ন ভাতা বাবদ মন্ত্রীদের মাসে ১০,০০০ টাকা, প্রতিমন্ত্রীদের ৭,৫০০ টাকা, মন্ত্রী ও এমপিদের ৫,০০০ টাকা করে দেয়া হবে। মসজিদ মন্দির উন্নয়ন সহ দাতব্য কাজে প্রত্যেক মন্ত্রী বছরে পাবেন ১০ লাখ টাকা, প্রতিমন্ত্রী ৭ লাখ টাকা, উপমন্ত্রী ও এমপিরা পাবেন ৫ লাখ টাকা করে। সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি পাবেন সংসদ সদস্যরা, যদিও বিএনপি জানিয়েছে সেসব তারা নেবে না। এছাড়াও স্থানীয় উন্নয়নে ৪০ ধরনের প্রকল্পের বরাদ্দ পাবেন মন্ত্রী এমপিরা। মন্ত্রী এমপিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিদায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা। চ্যালেঞ্জ তো সব জায়গায় থাকে, বাট চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে সবাই এবং দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। সকালে বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তোবগে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সাক্ষাতে বাংলাদেশের সংকটময় সময়ে অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান ভুটানের প্রধানমন্ত্রী। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রা ও পাকিস্তানের পরিকল্পনা এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন তারা। শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকালে ঢাকায় পৌঁছান মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তোবগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোজায় নিম্ন আয়ের মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে দেশজুড়ে ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে টিসিবি। ক্রেতারা সাশ্রয়ী দামে পাবেন তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুর। এর উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মধ্য দিয়ে চলতি বছর টিসিবি প্রায় ১,০০০ কোটি টাকা সাশ্রয় করেছে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। রোজায় সাধারণ ও নিম্ন আয়ের মানুষদের কাছে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে প্রতি বছরের মতো এবারেও দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি কার্যালয়ের সামনে ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এবছর আশা করা যায় ১,০০০ কোটি টাকার উপরে তারা ভর্তুকি সাশ্রয় করবেন তাদের সংগ্রহ নীতিমালার উদারীকরণের ফলে এবং তাদের বিপণন ব্যবস্থার স্বচ্ছতার কারণে। এই কার্যক্রমের আওতায় সারা দেশে বাজার মূল্যের চেয়ে কম দামে ভোজ্য তেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা, ছোলা ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও খেজুর বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। দোকানের চেয়ে পণ্য অনেক দাম কমাই দিছে, এর জন্য আমরা সিরিয়ালে নিতে আসি। হ্যাঁ, বাজারের দাম বেশি, তো অনেক বেশি, অনেক উপকার হবে এটাতে। আমরা এই পণ্য পেয়ে আমরা আশাবাদী যে আমরা উপকৃত হচ্ছি। ১৭ থেকে 12 মার্চ পর্যন্ত সারা দেশে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে টিসিবি। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।
সামনে রমজান, দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ এখন ব্যস্ততম সময় পার করছে। ব্যবসায়ীরা জানান সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে পাইকারিতে স্বস্তি থাকলেও খুচরা বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে না। বাড়তি দামের চাপেই পণ্য কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের অন্যতম বৃহৎ নিত্যপণ্যের পাইকারি বাজার। এখান থেকে সারা দেশে পাইকারি দরে পণ্য সরবরাহ করা হয়। এখন রমজানকে সামনে রেখে বেচা বিক্রি বেড়েছে কয়েক গুণ। বিদেশ থেকে আমদানি ছোলা, চিনি, পেঁয়াজ, ডাল ও খেজুর ট্রাক বোঝাই হয়ে যাচ্ছে দেশের নানা প্রান্তে। সরবরাহ ঠিক থাকলেও রমজানকে ঘিরে খুচরা বাজারে নিত্যপণ্যের দাম বাড়তি। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সংসার খরচের চাপ আরও বাড়ছে। সরকার এবং প্রশাসন পদক্ষেপ না নেয় আগামী রমজানে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে যাবে। এদিকে সপ্তাহের ব্যবধানে চিনি, ছোলা ও ডাল জাতীয় পণ্যের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 60 টাকা। গত বছরের তুলনায় খেজুরের দামও বেড়েছে কয়েক গুণ। ব্যবসায়ী নেতারা জানান বন্দরের সাম্প্রতিক জটিলতা ও নির্বাচনী ব্যস্ততায় কিছুদিন সরবরাহ কম থাকায় তার প্রভাব পড়েছে দামে। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। চাহিদার থেকে ডাবল পণ্য আমদানি হয়েছে, এখানে দাম বাড়ার কোনো সুযোগই নেই, বরঞ্চ কমার সুযোগ আছে। অন্যদিকে সাধারণ মানুষের অভিযোগ, খুচরা বাজারে সিন্ডিকেটের প্রভাবের কারণেই পাইকারি দামের সুফল তারা পাচ্ছে না। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দেশে আমদানি নির্ভর চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুর, ভোজ্য তেল সহ বেশ কিছু পণ্যের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, যার ফলে রমজান শুরুর অন্তত 1 থেকে 1.5 মাস আগ থেকে এই সকল পণ্য আমদানি করা হয়। অন্যান্য বছরের তুলনায় এবার রেকর্ড পরিমাণ আমদানি করায় দাম বাড়ার আশঙ্কা নেই বলছেন ব্যবসায়ী সংশ্লিষ্টরা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষে প্রথম সাক্ষীর আংশিক সাক্ষ্য গ্রহণ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে হয় এ কার্যক্রম। এর আগে এই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য 22 ফেব্রুয়ারি দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে যে মামলাটা, সেটাতে আজকে ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আমরা ওপেনিং স্টেটমেন্ট দাখিল করেছি এবং এম.এ. রাজ্জাক শহীদ আসিফ ইকবালের পিতা, তার সাক্ষ্য গ্রহণ শুরু করেছি। প্রচলিত ফৌজদারি মামলার সাথে যদি তুলনা করেন, সেই তুলনায় কিন্তু এই মামলার বিচার প্রক্রিয়া অনেক দ্রুত এগোচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে অনেক সময় আসামি পক্ষ যথেষ্ট সময় পাচ্ছে না। দীর্ঘ 18 মাস পর বরগুনা জেলার বেতাগী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার বেতাগী বাজারে বন্ধ থাকা কার্যালয়টি তালা খোলেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতারা। ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিমের তত্ত্বাবধানে বেতাগী উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয় তালা খুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিফাত শিকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা জামাল শামীম সহ আরও অনেক নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে কার্যালয়ের ভেতরে ও বাইরে দীর্ঘ 18 মাস পর বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন লেখা একটি ব্যানার টানানো হয়। রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে 2 নারী সহ হানি ট্র্যাপ চক্রের 12 সদস্যকে গ্রেপ্তার করেছেন ডিএমপি। সকালে রাজধানী মগবাজার ডিএমপি মিডিয়া সেন্টারের ব্রিফিং করেন ওয়ারী জোনের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি একথা জানান। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষকে টার্গেট করে আসছিল। চক্রের নারী সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইলের সক্ষমতা গড়ে তোলে, কৌশলে তাদের জিম্মি করে টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। চোখটোক বেঁধে নিয়ে যায় একটা জায়গায়, নিয়ে ওইখানে মহিলাদের দিয়ে ওনাদের সাথে কিছু অন্তরঙ্গ ছবি তুলে তারপরে ব্ল্যাকমেল করা শুরু করে।
ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করে টাকা নেওয়া শুরু করে, বিভিন্নভাবে বুথ থেকে টাকা তুলছে, বিকাশে টাকা দিয়েছে, টোটাল 5,31,000 টাকা নিয়েছে। দখল আর দূষণ যজ্ঞে অস্তিত্ব হারাচ্ছে কুমিল্লার গোমতী নদী। এ নদীর দুই পাশের অংশে গড়ে তোলা হয়েছে বাড়িঘর ও দোকান সহ নানা স্থাপনা, আর ড্রেনের ময়লা আবর্জনায় স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। স্থানীয় প্রভাবশালীদের দখল আর ময়লা আবর্জনায় মরতে বসেছে এককালের স্রোতস্বিনী নদী গোমতী। দখল করে নির্মাণ করা হয়েছে দোকানপাট ও বহুতল ভবন। ময়লা স্তূপ জমে বন্ধ হয়ে গেছে নদীর গতিপথ। যেমন বৃদ্ধির কারণে চলাচলের কোনো সুযোগ নাই বা প্রাকৃতিকভাবে যে শ্বাস নেবার ব্যবস্থাও নাই। পর্যটন বিনোদনের জন্য কুমিল্লাবাসীর, বিশেষ করে কুমিল্লা শহরবাসীর অত্যন্ত একটা ভালো একটা জায়গা হবে। 2017 সালে সাবেক মেয়র মনির হক সাক্ষ্য পুরাতন গোমতী নদীকে পুনরুদ্ধারে উদ্যোগ নেন, ইস্তেহারও দিয়েছিলেন। 2021 সালে একনেক সভায় সৌন্দর্য বর্ধন প্রকল্প অনুমোদিত হয়েছিল, তারপরে আর কোনো খবর নেই। এই যে গোমতীর আজকের যে চেহারা, সেটি কুমিল্লার একজন অধিবাসী হিসেবে আমাকে নেতিবাচকভাবে স্পর্শ করে। এটি আমাদের সম্পদ হওয়ার কথা ছিল, এটি সম্পদ না হয়ে আমাদের বোঝায় রূপান্তরিত হয়েছে। কাল ক্ষেপণ করার সময় নেই। এটাকে প্রকল্পকে বাস্তবায়ন করবার জন্য যদি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন করা হয়, তাহলে এখানে নৌ ভ্রমণের সুযোগ থাকবে, ভ্রাম্যমাণ আমাদের রেস্তোরাঁ করবার সুযোগ থাকবে, বাচ্চাদের খেলাধুলার জায়গাগুলি থাকবে। গোমতীকে পুনরুদ্ধারের সকল প্রস্তুতি শেষ বলে জানিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক। সরকার নির্ধারিত যে কমিটি আছে, সেই কমিটি পিপিআর আলোকে আমরা সরকারের কাছ থেকে অনুমোদনের অপেক্ষা আছে। এই অনুমোদন পেলে আমরা পত্রিকা বিজ্ঞপ্তি যাব। আশা করছি খুব সহজেই এটি সম্পন্ন করতে পারবো। গোমতীকে দখল মুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে চলমান বৈঠকের মধ্যেই এই মহড়া শুরু হলো। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল IRIB জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে দ্রুত পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা যাচাই করতেই এই মহড়া শুরু হয়েছে। IRGCর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপৌর এই মহড়ায় নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বের 1/4 তেল ও 1/5 তরল গ্যাস পরিবহনের রুট এই হরমুজ প্রণালী। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। এবারে খেলার খবর। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসন থেকে হারলেও টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান বিএনপির এই নেতা। বিকেলে জাতীয় সংসদ ভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়, সেখানেই প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আমিনুল হক। এর আগে অনেক ক্রীড়াবিদ ও সংগঠক সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিত্ব পেলেও টেকনোক্র্যাট কোটায় কোনো সাবেক ক্রীড়াবিদের মন্ত্রী হওয়ার নজির এটিই প্রথম। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং আরিফ খান জয়ের পর তৃতীয় সাবেক ফুটবলার হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব কাঁধে নিলেন তিনি। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক মেজর জেনারেল আসম রেদওয়ানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ABM নওরোজ এহসান সহ সামরিক বেসামরিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সমাপনী দিনে কুচকাওয়াজ, কারাতে ও তায়কান্দো প্রদর্শনী ছিল বিশেষ আকর্ষণ। 28টি ইভেন্টে প্রায় 2500 শিক্ষার্থী অংশ নেয় সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতায়। সমাপনী দিনের মূল আকর্ষণ ছিল BNCC ক্যাডেট সহ বিভিন্ন প্লাটুনের চমকপ্রদ কুচকাওয়াজ, কারাতে ও তায়কান্দো প্রদর্শনী। সংবাদ শেষ করার আগে BRB কেবল শিরোনামগুলো আরও একবার।
দেশের 11তম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 25 মন্ত্রী ও 24 প্রতিমন্ত্রী নিয়ে যাত্রা শুরু নতুন সরকারের। তারেক রহমানের নেতৃত্বে 50 সদস্যের নবীন প্রবীণের মিশেলে মন্ত্রিসভায় চমক। এলজিআরডি ফখরুল, অর্থ আমির খসরু, পররাষ্ট্র খলিল, স্বরাষ্ট্র সালাউদ্দিন ও তথ্যে জহিরুদ্দিন স্বপন। এমপি হিসেবে শপথ নিলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি। নেবেন না শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট। বিরোধী দলীয় নেতা জামাত আমির শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম। মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বর্জন। বিদায় নিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সংস্কার পরিষদের শপথ না নেওয়া বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত, জানালেন বিদায়ী উপদেষ্টারা। এবং রমজানকে সামনে রেখে সারা দেশে টিসিবির সাশ্রয়ী মূল্যে ট্রাক সেল কার্যক্রম শুরু। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে পণ্যের দাম কম, খুচরা বাজারে উচ্চ মূল্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।